তার কথা শুনে আমার যে কী অবস্থা হচ্ছিল তা আমি এখন বলে বোঝাতে পারবো না। ওদিক থেকে ফোনের এপাশ থেকে সব শুনে কল্পনাও ভয় পেয়ে যায়। কল্পনা আমাকে বলল, তুমি ভিডিও কল করো, মহিলাটির দিকে ক্যামেরাটা দাও, আমি দেখতে চাই। আমি ভয় পেয়ে ভিডিও কল করলাম আর মনে মনে ভাবলাম, এ আমি কি বিপদে পড়লাম। আমি বললাম, তোমাকে আমি খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি যে কোন ধরনের মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি চলে যাও, নাহলে আমি কিন্তু পুলিশকে ফোন করব। আমার এই কথা শুনে মহিলাটি জোরে জোরে হাসতে শুরু করলো আর বলল, আমি যা চাইবো তুমি ঠিক তাই করবে। কিছুক্ষণের মধ্যে তুমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলবে। এরপর জানি না কি হলো, আমি স্বয়ংক্রিয়ভাবে তার দিকে এগোতে থাকলাম, তার কাছে যেতে থাকলাম। ফোনটা আমার হাতেই ছিল। আমাকে ওই মহিলাটির দিকে এগোতে দেখে কল্পনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে যে কী করবে সে ঠিক করতে পারছে না। মনে মনে ভাবতে শুরু করলো, সব কিছু মনে হয় এবার শেষ হয়ে যাবে। সে চিৎকার করতে থাকে, অভিক না, অভিক না, অভিক, অভিক আমার কথা শোনো, অভিক। আমি যেন তার কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না। কল্পনা তখন কাঁদতে শুরু করলো। কল্পনা তখন তার বোনকে বলে, বোন, আমি যে কি করি, অভিককে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। কল্পনা এই কারণেই ভয় পাচ্ছিল, কারণ ওটি কোনো মেয়ে ছিল না, ছিল একটি পিশাচ। ভিডিও কলে তার আসল রূপ দেখা যাচ্ছিল, যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছিলাম না। কল্পনা বলে, ওই পিশাচের কাছে গেলে অভিক যে আর বেঁচে ফিরবে না। কল্পনার বোন বলে, দিদি তুই চিন্তা করিস না, অভিকদার কিচ্ছু হবে না। তারপর তার বোন নিজের ফোনে হনুমান চালিসা চালিয়ে দেয় আর ফোনটা কল্পনার ফোনের সামনে ধরে। যেহেতু আমার ফোনে ভিডিও ক্যামেরা অন ছিল, তাই আমার ফোন থেকে হনুমান চালিসা মন্ত্র শোনা যাচ্ছিল। পিশাচটা কাছাকাছি আসতেই পিশাচের কানেও সেই মন্ত্র পৌঁছালো, আর সে ওই মুহূর্তে কেমন ছটফট করতে শুরু করলো। তাকে দেখে মনে হচ্ছিল কোনো মানুষকে জ্যান্ত পোড়ালে যেমন করবে ঠিক সেরকমই। তারপর ধীরে ধীরে আমারও ঘোর কাটতে শুরু করলো। ধীরে ধীরে আমি আমার চেতনা পেতে শুরু করলাম। হনুমান চালিসার মন্ত্র যে কী মন্ত্র, আমি কনসিয়াস মাইন্ডে চলে এলাম। আমি ভাবলাম, কি ব্যাপার, আমি তার দিকে চলে যাচ্ছিলাম কেন? সেই মহিলাটি ব্যথায় কাতরাচ্ছিল। কাতরাতে কাতরাতে সে উঠোনে চলে যায়। বারান্দা থেকে নেমে একদম উঠোনের শেষে গিয়ে দাঁড়ালো। আমি বারান্দা থেকেই তাকে দেখতে পাচ্ছি। সে রাগে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার যে কি ভয় লাগছে। কল্পনা বলল, অভিক তুমি ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। কল্পনা বলল, অভিক ও কোনো মানুষ নয়, ও পিশাচ, আমি ওর আসল রূপ দেখতে পাচ্ছি। অভিক হাত জোড় করো আর হনুমানজির নাম নাও, উনি তোমাকে রক্ষা করবেন। আমি সাথে সাথে হনুমানজির নাম নিতে শুরু করলাম। পিশাচটি দূরে দাঁড়িয়ে আছে, সে আর চলে যাচ্ছে না, যেন সে মন্ত্র শেষ হওয়ার অপেক্ষা করছে। মন্ত্র শেষ হতেই কল্পনা আবার তার বোনের ফোনে মন্ত্র চালিয়ে দেয়। সেই মহিলাটি রাগে ফেটে পড়ে, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না। তার কাছে গিয়ে মন্ত্র শোনানোর সাহস আমার হচ্ছে না, না হলে হয়তো সে পালিয়ে যেত। মন্ত্র আবার শেষ হয়ে গেল। তখন সে আবার আমার দিকে এগোনোর চেষ্টা করলো। আমি আবার ভয় পেয়ে গেলাম। কল্পনা আবার তার বোনের ফোনে হনুমান চালিসা লাগিয়ে দেয়।
সেই মহিলাটি আবার রাগে ফেটে পড়ল। এই রাতে আমার যা অবস্থা হচ্ছে তা আমি কোনো দিন বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র কল্পনা আর তার বোন আমার এই অবস্থার সাক্ষী। সারা রাত ধরে এরকম পরিস্থিতি চলছে। পিশাচটি এতই ঢিঠ যে সে আমার জীবন নিয়ে তবেই যাবে। সে অপেক্ষা করতে থাকে কখন আমার ফোনে চার্জ শেষ হবে আর ও আমার কাছে আসবে। এইভাবে রাত 2টো, 3টে, 3:30 বেজে গেল। আমার ফোনে মাত্র 20% চার্জ আছে। মহিলাটি অপেক্ষা করছে কখন এই চার্জ শেষ হবে। আমি খুব ভয় পেয়ে গেলাম, যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় আর মহিলাটি এসে যদি আমার উপর আক্রমণ করে। এরপর দেখতে দেখতে ভোরের আলো ফুটে উঠল। এদিকে তখন আমার ফোনের চার্জ শেষ হলো। একভাবে দাঁড়িয়ে থেকে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। ভাবলাম, যা, চার্জ শেষ হয়ে গেল, ফোন বন্ধ হয়ে গেল তো। আমি ভয় বাইরের দিকে তাকালাম, দেখলাম মহিলাটিকে আর দেখা যাচ্ছে না। ওহ, হাত জোর করে আমি ভগবানকে প্রণাম করলাম। ভগবান, সব তোমার কৃপা। কল্পনা সারা রাত জেগে থেকে আমার জীবন রক্ষা করেছে। এই জন্যই হয়তো স্ত্রীকে জীবন সঙ্গী বলা হয়ে থাকে, যে জীবন রক্ষার্থে জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকে। ঘড়িতে দেখলাম ভোর 4টে বাজে। এবার আমি ফোনটা চার্জে দিলাম। কল্পনার কথা খুব মনে পড়ছে। ও কাছে থাকলে ওকে যে কিভাবে ভালোবাসা আর ধন্যবাদ জানাতাম তাই ভাবছি। এরপর 5:30 বেজে গেল। আমি এখনো বারান্দার সোফাতেই বসে আছি। দেখলাম বাড়ির সামনে একটা টোটো দাঁড়ালো। বাবা মা এসেছে। বাবা মা এসে দেখে আমি বারান্দায় সোফাতে বসে আছি। আমাকে দেখে তারা খুব অবাক হয়ে বলে, কি ব্যাপার, আজকে এত ভোরে উঠে পড়েছিস? আমি তাদের দুজনকে ধরে একটু কেঁদে ফেললাম। বললাম, তোমরা সারা রাত আসোনি কেন? জানো আমার সাথে কি হয়েছে? মা খুব আবেগী হয়ে বলে, তুই সারা রাত ঘুমোসনি? আমি বললাম, না মা, এখন ঘুমাবো, তোমরা কোথাও যেও না যেন। 1 ঘন্টা পর আমাকে তুলে দেবে, অফিস আছে তো। বাবা মাকে কোনো কথা বলার সুযোগ পেলাম না, কারণ সেই সময় কথা বলার মতন এনার্জি বা সময় কোনোটাই ছিল না। একটু ঘুমানোর বিশেষ প্রয়োজন ছিল। বাবা মাকে কিছু বলা হলো না। আমি অফিসে চলে গেলাম। খুব ক্লান্ত ছিলাম, সারা রাত জাগা, তাই অফিসে খুব ঘুম পাচ্ছিল। ফোনটা অন করতে দেখলাম কল্পনা কত মেসেজ করেছে। তাকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে আমার ফোনটা সে ধরল আর বলল, তুমি ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ। কল্পনা জিজ্ঞাসা করলো, তুমি অফিস থেকে কখন বেরোবে? আমি বললাম, ওই যেমন বেরোই, বিকেল 5টায়। কল্পনা বলল, ঠিক আছে, আমি 5:30 নাগাদ পোস্ট অফিস মোড়ে তোমার জন্য অপেক্ষা করব। সেও সারা রাত আমার জন্য জেগেছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ঘুমিয়েছিলে তো? কল্পনা বলল, না, তোমার সাথে একবার দেখা না হলে আমি ঘুমোতে পারবো না। আমি খুশি হয়ে বললাম, মানে আজকে আমাদের দেখা হবে? কল্পনা বলল, হ্যাঁ, 10 মিনিটের জন্য কথা বলতে ঠিক সময় বের করে নেব। আমি বললাম, ঠিক আছে। অফিস ছুটি হতেই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এবার আর গ্রামে গাড়ি থামাইনি, একেবারে পোস্ট অফিস মোড়ে এসে গাড়ি থামালাম। দেখলাম সেখানে কল্পনা আমার জন্য অপেক্ষা করছে। প্রায় 15 মিনিট তার সাথে কথা বললাম। তার কাছ থেকে আমি জানতে পারলাম, রাতে সে যখন ভিডিও কল করেছিল তখন সে পিশাচের আসল রূপটা দেখতে পেয়েছিল, যা আমি দেখতে পাচ্ছিলাম না। এরপর আমি 6টার সময় বাড়ি ফিরলাম।
বাড়ি ফিরতেই মাকে বললাম, মা, তোমার সাথে আমার অনেক কথা আছে। এরপর আমি বাথরুমে স্নান করতে গেলাম। চা খাওয়ার পরেই আমি ঘুমিয়ে পড়ি। খুব ক্লান্ত ছিলাম। মোটামুটি 8:30 নাগাদ আমার ঘুম ভাঙে। সেদিন বৃষ্টি হয়নি, খুব গরম লাগছিল। আমি ভাবলাম, যাই ছাদে গিয়ে একটু বসি। আমি ছাদে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে উঠে ছাদে যখন আমি পা দিই, হঠাৎ আমার চোখ পড়ল ছাদের উপরে থাকা জলের ট্যাঙ্কের উপর। দেখলাম একটা মেয়ে জলের ট্যাঙ্কের উপর বসে আছে। আমি ভাবলাম, আমি কি ভুল দেখছি? তারপর আমি চোখ ঘষে দেখলাম, এ তো সেই মহিলা যে কালকে রাতে এসেছিল। এ কি, ছাদে উঠলো কিভাবে? আমি তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে শুরু করলাম। মা, মা বলে চিৎকার করতে শুরু করলাম। সে সময় আমার মা রান্না করছিল। তাড়াতাড়ি সবকিছু ছেড়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে? তারপর আমি বসে মাকে সবকিছু বললাম। আগের দিন রাতে যা যা হয়েছিল সবকিছু আমি আমার মাকে বললাম। কল্পনার কথাও বললাম, যদিও এর আগে কখনো আমি মাকে কল্পনার কথা বলিনি। মা সবকিছু শুনে খুব অবাক হয়েছে। মা আমাকে বলে, আমি এটা কিছুতেই ভেবে পাচ্ছি না যে একটা ভূত কিভাবে আমার কাছে আসতে পারে। এর আগে তো কোনোদিন আমার কাছ থেকে এরকম কিছু শুনতে পাইনি। আমি মাকে এও জানাই যে মহিলাটি এখন ছাদে ট্যাঙ্কের উপরে বসেছিল। মা, ও আমার কাছ থেকে কি চাইছে? এসব কথা শুনে মা খুব ভয় পেয়ে যায়। মা তখন বাবাকে সব কথা জানায়। সব শুনে বাবা বলে, ভূত বলে আবার কিছু হয় নাকি? এই সব কিছু ওর কল্পনা। কাল রাতে একা ছিল তো, সেজন্যই হয়তো এসব। ও তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি কল্পনাকে ফোন করলাম। আমি জানালাম মহিলাটি ট্যাঙ্কের ওপর বসেছিল। সব শুনে কল্পনা বলে, সর্বনাশ, ওই পিশাচটা দেখছি তোমার পিছুই ছাড়ছে না। আর তুমি বারবার ওই মহিলা মহিলা কেন বলছো? ও তো একটা ভূত, ও তো একটা পিশাচ। আচ্ছা শোনো, আমি আমার বান্ধবীর কাছ থেকে একজন তান্ত্রিকের খোঁজ পেয়েছি। তুমি শনিবার দিন মা বাবার সাথে গিয়ে ওই তান্ত্রিকের সাথে দেখা করো। কলকাতায় যেতে হবে, সেখানেই তিনি বসেন। আমি মনে মনে ঠিক করলাম মাকে আমি সেখানে নিয়ে যাব। বাবা তো ভূত প্রেত জ্যোতিষী তন্ত্রবিদ্যা কিছুই বিশ্বাস করে না। যেমন ভাবলাম তেমনই কাজ করলাম। একটা জরুরি কাজে যাচ্ছি এই কথা বাবাকে জানিয়ে আমি মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। শনিবার দিন খুব সকালে বেরিয়েছি। সেই তান্ত্রিকের কাছে পৌঁছতে পৌঁছতে বেলা 1টা হয়ে গেল। গিয়ে দেখলাম সেখানে কি ভিড় কি ভিড়। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই গুরুজির কক্ষে প্রবেশ করলাম। দেখলাম গুরুজি তার গেরুয়া পোশাক ধারণ করে, গলায় তার রুদ্রাক্ষের মালা। চেহারা তার খুব শান্ত। মা বলে, গুরুজি, আমার ছেলে। গুরুজি তৎক্ষণাৎ হাতের ইঙ্গিতে আমার মাকে থামিয়ে দিয়ে বলে, পিশাচ দেখতে পাচ্ছে তাই তো? পিশাচ পেছনে পড়ে আছে। আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালাম। গুরুজির দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। মা বলে, গুরুজি, আমার ছেলে কালকে রাতে খুব ভয় পেয়েছে, আপনি এর কিছু প্রতিকার করুন। গুরুজি বলেন, হ্যাঁ, অবশ্যই করব। মা প্রশ্ন করেন, গুরুজি, কেন হঠাৎ করে আমার ছেলের পিছনে এই পিশাচ আসতে শুরু করলো? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। উত্তরে গুরুজি বললেন, আমি সব তোমাকে বলবো। তার আগে আমি কিছুক্ষণ তোমার ছেলের সাথে কিছু কথা আমি বলতে চাই। তুমি কিছুক্ষণ একটু বাইরে বসো, কথা হয়ে গেলে আমি তোমাকে ডাকবো। আমি মনে মনে ভাবলাম, মা থাকলেই তো ভালো হতো। মা সেই কক্ষের বাড়ি গিয়ে বসে,
যেখানে আরও অনেক লোকজন বসে আছে। গুরুজি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি একজনকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ। গুরুজি বলেন, হ্যাঁ, সেও তোমাকে অনেক ভালোবাসে। আমি বললাম, হ্যাঁ গুরুজি। গুরুজি বলেন, তোমার নিজের দোষে ওই পিশাচ তোমার কপালে এসেছে। ওই পিশাচটি এক জায়গাতে ছিল, তুমি সেখানে গেছিলে, আর সেখানে যাওয়ার জন্য ওই পিশাচ তোমার পিছু পিছু তোমার বাড়িতে চলে এসেছে। আমি মনে মনে একটু অবাক হলাম। মনে মনে ভাবলাম, আমি আবার কোন ভৌতিক এরিয়াতে গিয়েছি? গুরুজি তো এতক্ষণ সব কিছু ঠিকই বলেছে, কিন্তু এখন ভুল কেন বলছে? গুরুজি, ওই পিশাচটি কেন আমার কাছে এসেছিল? আমি তো কোথাও যাইনি, কোনো ভৌতিক এলাকাতেও যাইনি, তাহলে ওই পিশাচটা আমার কাছে এলো কেন? অফিস থেকে বাড়ি, আর বাড়ি থেকে অফিস। এছাড়া কল্পনার সাথে হয়তো কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছি, অথবা কোনো কফি শপে গিয়েছি, আর দুবার শিবনিবাস গিয়েছিলাম মহাদেবের দর্শন করতে। হ্যাঁ, জামা কাপড় কেনাকাটা করতে দুজন একসাথে শপিং মলে গিয়েছিলাম। এছাড়াও অন্য কোথাও গিয়েছি বলে তো আমার মনে হচ্ছে না। তাহলে ওই পিশাচটা আমার পিছু পিছু এলো কিভাবে? গুরুজি কিছুক্ষণ চুপ থেকে বলেন, অফিস থেকে বাড়ি, আর বাড়ি থেকে অফিস, এর মাঝখানে তুমি কি কোথাও দাঁড়াও? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ, এক জায়গাতে আমি দাঁড়াই। ওই যে কি যেন নামটা, শিমুলতলা। হ্যাঁ, ওই জায়গার পরিবেশটা খুব সুন্দর। বড় চওড়া রাস্তা, রাস্তার পাশে বড় জলাশয়, ওই জলাশয়ের পাশে বড় বড় গাছ, খুব সুন্দর। অফিস থেকে ফেরার সময় বিকেলবেলা ওই মনোরম পরিবেশে আমার ওখানে দাঁড়াতে খুব ভাল লাগে। গুরুজি বললেন, শুধু দাঁড়াতে, নাকি কার সাথে কথা বলতে? না, মানে কথা বলতাম কল্পনার সাথে। গুরুজি বলেন, সেই মনোরম পরিবেশে তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলতে আর ভবিষ্যতের প্ল্যানিং করতে। আর তুমি যেই গাছের নিচে কথা বলতে, সেই গাছেই ছিল ওই পিশাচটা। সেই পিশাচ প্রতিদিন তোমাদের সব কথা শুনত। তোমার ফিউচার প্ল্যানের কথা পিশাচটিকে আকৃষ্ট করেছিল, তার মধ্যে তীব্র পিপাসা সৃষ্টি করেছিল। আর সেই পিপাসা নিবারণের জন্য সেই পিশাচ ওই রাত্রে তোমার কাছে এসেছিল। তোমার ভাগ্য ভালো, ঈশ্বরের কৃপা তোমার উপর আছে, তাই তোমার কিছু হয়নি। তোমরা আজকালের ছেলেপিলে, তোমরা কিছুই বিশ্বাস করো না। তোমাদের দুজনের কথা শুধু তোমাদের দুজনেই শুনবে, অন্য কেউ শুনবে কেন? যে কথা বাবা মা বন্ধু বান্ধব শুনতে পারে না, সে কথা অশুভ শক্তিকে শোনাতে দ্বিধাবোধ করো না। আমি ভয় পেয়ে বললাম, এর কোনো উপায় তো হবে গুরুজি? গুরুজি বলেন, হ্যাঁ, উপায় তো আছেই। তোমার মাকে ডাকো, আমি সব বলছি। এবার আমি আমার মাকে ডাকলাম। মা এসে জিজ্ঞাসা করেন, সেই মহিলা আসলে কে ছিল? গুরুজি বলেন, সে ছিল এক পিশাচ। এক বয়সের সংখ্যা পার হওয়ার পর পিশাচরা মানুষের রূপ ধারণ করতে পারে। সেই পিশাচ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে এসে তোমার পাশে বসে কথা বলবে, আর তুমি বুঝতেও পারবে না যে সে আসলে মানুষ নয়, সে পিশাচ। মা অবাক হয়ে বলেন, গুরুজি, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে এমনও কি হতে পারে। গুরুজি একটু বিরক্তি হয়ে বলেন, তাহলে তুমি কি চাইছো? তোমার ছেলের একটা বড় ক্ষতি হয়ে যেত, আর তারপরে তুমি বিশ্বাস করতে? তোমাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে তো? তাহলে একবার চেক করে নাও। সেদিন সে অনেক আনন্দে ছিল, আর অনেক আনন্দে থাকার পর সে তো একবার নিজের রূপ ধরেই। মা জিজ্ঞাসা করল, গুরুজি, ওরা কি চায়? গুরুজি বলেন, আমি আগেই বলেছি, একটা বয়স পার হওয়ার পর
ওরা যে কোনো রূপ ধারণ করতে পারে। এরা মানুষের রক্ত খেতে ভালোবাসে। মানুষের রক্ত খেয়ে এরা শক্তিশালী হয় আর নিজেদের আয়ু বৃদ্ধি করে। পিশাচটি খুব শক্তিশালী। তোমার ছেলের প্রেমিকার জন্যই তোমার ছেলে রক্ষা পেয়েছে। সে যদি সারা রাত ধরে হনুমান চালিসা পাঠ না করত তাহলে তোমার ছেলের প্রাণ নিশ্চিতভাবে যেত। মা বলেন, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তোমার ছেলের আকর্ষণেই তোমার ছেলের কাছে সে এসেছিল, আর সেই আকর্ষণেই সেই পিশাচ বারবার তোমার ছেলের কাছে আসবে। এর থেকে বাঁচার জন্যই শীঘ্রই তোমার ছেলে বিয়ে দিতে হবে, আর আমি ওদের দুজনের জন্য রক্ষা কবচ দেব। তা গুরুজি আমাদেরকে 1 সপ্তাহ পর ওই রক্ষা কবচ নিতে আসতে বলেন। এরপর আমরা সেখান থেকে বাড়ি ফিরি, আর বাড়ি ফেরার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমার বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করি। 27শে জুন রাতে কল্পনা যখন আমার উপর রেগে গিয়েছিল তখন আমি তাকে বারবার ফোন করছিলাম, আর পিশাচটি নিজের আসল রূপ ধরে আমার কাছে আসছিল। সেই ফুটেজটাই আমি সিসিটিভি ক্যামেরা দেখছিলাম। কি বিকট তাকে দেখতে! দেখে মনে হচ্ছিল 60-70 বছরের কোনো মহিলা, কিন্তু স্ট্রং। তার চোখগুলো বড় বড়, মুখশ্রী কালো এবং ভয়ানক। সেদিন যদি এই রূপে আমি তাকে দেখতাম তাহলে হার্ট অ্যাটাক হয়ে আমি তখনই মরে যেতাম। এরপর আমি সেই ফুটেজ মা বাবাকে দেখালাম। বাবা তো দেখে অবাক। বাবা এখন বুঝতে পারছেন যে সেদিন রাতটা আমার উপর দিয়ে কি ভয়ঙ্করই না গেছে। এরপর আমার মা বাবা কল্পনার মা বাবার সাথে দেখা করেন এবং সমস্ত সম্পর্কের কথা সব কিছু জানান, আর তারপর দুই বাড়ির রাজি থাকাতে তারপর একটা খুব শুভ দিন দেখে আমাদের বিয়েটা ঠিক হয়। 15ই জুলাই সোমবার আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমাদের বিয়ে হওয়ার প্রায় 1 মাস হতে চলল। কল্পনার সাথেই সুখে সংসার করছি, যদিও ওই পিশাচের দেখা এখনো পর্যন্ত আর পাইনি। তবে সেদিন রাতের কথা আমি যতদিন বেঁচে থাকব, 27শে জুন 2024-এর সেই রাতের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না।